পিতামাতা যখন স্বর্গগত হলেন তখন কুমুদের বয়স 5 বছর আর তার ছোট ভাই প্রফুল্লের বয়স 1.5 বছর। সংসারে আর কেউই ছিল না। সুতরাং ভাই দুটি নিতান্তই নিঃসহায়, নিরাশ্রয় হয়ে পড়ল। কিন্তু বিশ্বেশ্বরের রাজ্যে কেউ নাকি নিরাশ্রয় থাকে না, তাই এই নিরাশ্রয় দুজনেরও আশ্রয় জুটে গেল। কুমুদের পিতা চন্দ্রনাথের এক ক্ষুল্লতাত ভ্রাতা ছিলেন। শরিকি হিসেবে তার সাথে ভ্রাতা চন্দ্রনাথের বিশেষ সদ্ভাব না থাকলেও এই দৈব বিপদের সময় দীননাথ আগের সব মনোবিবাদ ভুলে গেলেন এবং চন্দ্রনাথ ও তার স্ত্রীকে মহাযাত্রার জন্য যখন ঘর থেকে ধরাধরি করে বের করা হলো, তখন দীননাথের স্ত্রী এই দুটি নিরাশ্রয় বালককে কোলে তুলে নিলেন। দূর সম্পর্কীয় 2-1 আত্মীয় এসে সমবেদনা প্রকাশ করলেন। দীননাথের স্ত্রীকে বললেন, তোমাদেরই তো দায়, তোমার হাতেই তো দিয়ে গেছে গো, তা নারায়ণ তোমাদের মঙ্গল করবেন। তোমরা কি আর কুমুদ প্রফুল্লকে এমন করে ফেলতে পারো? তোমার সতীশ বিপিন যেমন, ওরাও তো তেমনই, ইত্যাদি ইত্যাদি। দীননাথের স্ত্রী মঙ্গলা দেবী বিশেষ কিছু বললেন না। স্বভাবতই তিনি একটু কম কথা বলতেন। কথা বলার অপেক্ষা কাজ করে যাওয়াটাই তার অধিক অভ্যেস ছিল। সমবেদনা এবং সহানুভূতি প্রকাশের পালা যখন শেষ হল, তখন মঙ্গলা দেবী এক প্রকার নিশ্চিন্তা হলেন। সহানুভূতি করতে এসে নিষ্কর্মা আত্মীয় কুটুম্বগণ অনেক সময়তেই তুচ্ছ খুঁটিনাটি নিয়ে সমালোচনাও করে থাকেন। সেই জন্য মঙ্গলা দেবী এই আত্মীয় কুটুম্ব ক্লাসটিকেই অত্যন্ত ভীতির চোখে দেখতেন। বিপদের সময়ে যে মানুষ নিজের অবস্থার সীমা অতিক্রম করেও পাশে দাঁড়ায়, তার বিপদের দিনে পাশে না দাঁড়ানো শুধু অকৃতজ্ঞতা নয়, মানবিকতারও পরাজয়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। গল্প একান্তের উপস্থাপনায় আজ শুনুন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের কলমে রচিত এক পারিবারিক গল্প, ঋণ পরিশোধ। মানুষের প্রতি মানুষের দায়, কৃতজ্ঞতা, আত্মীয়তার প্রকৃত অর্থ, মানবিকতার গভীর আবেদন এই গল্পে ধরা দিয়েছে অনাড়ম্বর অথচ হৃদয়স্পর্শী ভঙ্গিতে। চলুন তবে বাকিটা শোনা যাক। সহানুভূতি প্রকাশের অন্তরালে যখন তীব্র সমালোচনা উন্নত ফনা ফণির মতোই মাথা উঁচু করে থাকে আর একটুকু ত্রুটি পেলেই দংশন করে, তখন মানুষ নিজেকে কিছুতেই নিরাপদ বলে মনে করতে পারে না। সুতরাং মঙ্গলা দেবী এবং দীননাথ যখন এই দায়িত্ব ঘাড়ে করে নিলেন, তখনই আত্মীয় কুটুম্বের সহানুভূতির মাত্রার সঙ্গে সঙ্গেই সুস্পষ্টভাবে দায়িত্বের গুরুত্ব কতটুকু তাও হিসেব করতে পারলেন। কিন্তু এ ভার গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এই দুটি বালককে মানুষ করে তোলবার শক্তিও ভগবানই যে যোগাবেন, এমনই একটা সহজ সরল বিশ্বাসও তাদের হৃদয়ে প্রচুর পরিমাণে জমা হয়েছিল। কুমুদের বয়স 5 বছর হলেও তার একটা শান্ত স্থির বুদ্ধি সেই বাল্যকাল থেকেই লক্ষিত হয়েছিল। সে কখনো বাল্যসুলভ চপলতা প্রকাশ করত না। সে যে কি ভাবত তা সেই জানে। প্রতিবেশীরা মনে করতেন সে হয়তো স্বর্গগত পিতামাতার কথাই চিন্তা করে ম্রিয়মাণ হয়ে থাকে। দীননাথ কুমুদের এই অপ্রফুল্ল ভাবটা লক্ষ্য করতেন এবং যাতে প্রফুল্ল তাদের পুত্রদের সাথে মিশে খেলাধুলো করে একটু প্রফুল্ল থাকে, এমনটাই চেষ্টা করতেন। কুমুদ যখন লেখাপড়া শিখতে আরম্ভ করল, তখন শিক্ষা বিষয়ে তার একটা অদ্ভুত একাগ্রতা দেখা গেল। সেই শৈশবে তার ক্ষুদ্র দপ্তরটিকে এবং একটু বড় হয়ে স্কুলের বইগুলোকেই অত্যন্ত যত্ন করত। বাইরের একখানি ছোট ঘরে একখানি তক্তার ওপরে সে তার বইগুলোকে, কাগজ কয়খানিকে আর পেন্সিলগুলোকে গুছিয়ে রাখত। ক্রমে সেই ঘরখানি যেন বাড়ির মধ্যে তার সবথেকে প্রিয়তম স্থান হয়ে উঠল।
এক স্কুলের সময় ছাড়া কুমুদকে খুঁজতে আর কোনো স্থানে যাবার দরকার ছিল না। ওই ঘরখানির কাছে এসে ডাকলেই তার সাড়া নিশ্চিত পাওয়া যেত। এ কথা বাড়ির সকলেই জানত। দীননাথের পুত্রেরা সতীশ, বিপিন কুমুদের অপেক্ষা কিছু ছোট। তারা সাধারণ ছেলেদের মতোই খেলতে, পড়তে, বাজে 5টা কাজে উৎসাহের সাথে লেগে থাকত। তারা কুমুদের এই নিঃসঙ্গ ভাবটা কোনোভাবেই পছন্দ করতে পারত না। দুরন্ত সতীশ মাঝে মাঝে ঝড়ের বেগে কুমুদের পড়ার ঘরে ঢুকে কুমুদকে ডেকে সে কোনো সহপাঠীর নাকে কিভাবে মুষ্ঠাঘাত করেছে তা বলতে বলতে হয়তো কুমুদের স্লেটখানির উপরেই একখানা মুষ্ঠাঘাত করে ফেলত। কুমুদ ভাঙা স্লেট নিয়ে কাঁদো কাঁদো হয়ে মঙ্গলা দেবীকে দেখাত। কাকিমা, এই দেখো না, সতীশ আমার স্লেট ভেঙে দিয়েছে। যথাসময়ে সতীশের কিছু দক্ষিণা লাভ হতো। সতীশ বিপিনের কাছে এসে বলতো, কুমুদ দাদা নিজে তো কিছু করতে পারে না, মার কাছে নালিশ করে আমাকে মার খাওয়ায়। সতীশ যথাসময়ে স্কুল থেকে ফেরবার পথে হঠাৎ দস্যুর মতো দাঁড়িয়ে কুমুদের হাত থেকে তার বই, পেন্সিল, খাতা সমস্ত কেড়ে নিত। বলতো, কেমন আর নালিশ করবে? সতীশ ছুটে আসত। কুমুদ আসবার বহু আগেই তার ঘরের তক্তার উপর বইগুলোকে রেখে দিয়ে তার প্যারালাল বারের বাঁশ কাটতে বসত। কুমুদ বাড়ি এলে তার মুখভাবে মঙ্গলা দেবী বুঝতেন দুরন্ত সতীশ আবার একটা কিছু করেছে। কি রে কুমুদ? মাতার স্নেহ ও করুণা তার আহ্বানে ফুটে উঠত। কুমুদ ভয়ে নালিশ করতে পারত না। মা সতীশকে ডাকতেন, সতীশ। সতীশ তখন একটা প্রকাণ্ড বাঁশ টেনে আনছে। উত্তর দিত, এই যে আমি। তুই কুমুদকে কি বলেছিস? হ্যাঁ? চোখের তারা কপালে তুলে সতীশ নেহাত ভালো মানুষের মতোই বলতো, কিছু তো না। কুমুদ বলতো, না, তুমি আমার বই কেড়ে নাওনি। কুমুদদা তো অতগুলো বই আনতে পারছিল না, তাই আমি এনে ঘরের তক্তার উপর রেখে দিয়েছি। বিশ্বাস না হয় তুমি দেখে এসো মা। কুমুদ তাড়াতাড়ি তার ঘরে বই দেখতে চলে যেত। মঙ্গলা বলতেন, ছি সতীশ, দাদার সঙ্গে এমন করতে আছে। সতীশ বঙ্কিম দৃষ্টিতে একবার দাদার দিকে চেয়ে বলতো, কুমুদ দাদার ও ভিজে ভিজে ভাবটা আমি মোটেই দেখতে পারি না। ততক্ষণে সে বাঁশটা খণ্ড খণ্ড করে কেটেছে আর মাকে বলছে, মা শাবলটা দাও তো। মা রওনা হওয়ার আগেই সতীশ ঘর থেকে নিজেই শাবল বের করে এনে মাটি খুঁড়তে আরম্ভ করত। এমনি করে মঙ্গলার স্নেহ এবং দীননাথের মমতার মধ্যে এই বিভিন্ন প্রকৃতির বালকদের বাল্যকাল কাটল। প্রাজ্ঞগণ বলে থাকেন, চিরদিন কখনো সমান যায় না। দীননাথের ব্যবসায় বুদ্ধির প্রাচুর্য অপেক্ষা সাধুতা ও সরলতার মাত্রাই বেশি ছিল। সুতরাং তিনি যখন সামান্য স্কুলের মাস্টারিটি ছেড়ে দিয়ে কাঠের ব্যবসায়ের উপলক্ষে কলকাতায় এলেন, তখন তার কিছুদিনের মধ্যেই একটা হাওয়ালাতি ও কর্জের হিসেব বই তৈরি করতে হলো। কলকাতায় একটা বাসা ছিল। গ্রামের 5 জন আত্মীয় যখন গঙ্গা স্নান উপলক্ষে বা অন্য কোনো ক্ষুদ্র কার্য উপলক্ষে কলকাতায় আসতে বাধ্য হতেন, তখন আর তাদের কলকাতায় থাকবার বা আহারের স্থানের কথা বড় একটা ভাবতে হতো না। দীননাথের ক্ষুদ্র বাসাখানির মধ্যে কোনো প্রকারে সংকুলান হতো এবং আহারের ব্যবস্থাও দীননাথের ওপর দিয়েই চলে যেত। এই প্রকারে খরচের আধিক্য হেতু ব্যবসায় প্রথম প্রথম যেটুকু উন্নতি দেখা গিয়েছিল তাতে ক্রমে ভাঁটা পড়ে আসতে লাগল। কিন্তু আত্মীয়দের গঙ্গা স্নানের বাধা ছিল না। আর এই কালের আত্মীয়দের ধর্ম এমন নয় যে সুযোগ পেলেই আত্মীয়তা দেখিয়ে কৃতার্থ করতে কুণ্ঠিত হবেন। সুতরাং 8-9 বছর পর দেখা গেল দীননাথের কাঠের ব্যবসায় এক প্রকার মাটি হতে বসেছে।
আর হিসেবের খাতায় হাওয়ালাতি ও কর্জ টাকার পরিমাণ এমন সংখ্যায় নেমে গেছে যে দীনানাথের আর যোগ দিতে সাহসী হল না। কুমুদ, সতীশ প্রভৃতি এখন একটু বড় হয়েছে। কুমুদ বৃত্তি নিয়ে এন্ট্রান্স আর এফএ পাশ করেছে। সতীশ দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাশ করে এফএ পড়ছে। বিপিন স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে, তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই আত্মীয়রা মনে করেন। প্রফুল্ল তৃতীয় শ্রেণীতে পড়ে, কিন্তু সে পড়াশোনায় তেমন সুবিধে করতে পারেনি। পূর্বাঞ্চলে একটু সম্পত্তি ছিল। জ্যেষ্ঠা কন্যা বিমলা বয়স্থা হওয়াতে সেটুকু বিক্রয় করে দীননাথ প্রায় ৩,০০০ টাকা পেলেন। মেয়ের বিবাহ হয়ে গেলে যে কিছু অল্প টাকা ছিল তা ব্যবসায়ের মূলধনের সাথে যোগ করবেন বলে কলকাতায় সঙ্গে করে আনলেন। কিন্তু হাওয়ালাতি টাকার কিছু শোধ করতে এবং কর্জ টাকাগুলোর ২-৪ মাসে সুদ দিয়ে ফেলতেই সে টাকাগুলো ছিপি খোলা শিশির কর্পূরের মতোই উবে গেল। তখন একদিন সন্ধেবেলা স্বামী স্ত্রীতে কলকাতার ক্ষুদ্র বাড়িটির একটি ছোট্ট কক্ষে বসে কথা হলো। অবস্থা যে প্রকার দাঁড়িয়েছে তাতে ব্যবসা তো আর চলেই না। কলকাতা ছেড়ে যেতে হলেও প্রায় ১৫০০ টাকার দরকার। মঙ্গলার মায়ের দেওয়া কিছু গয়না ছিল, তার মূল্যও বড় জোর ৫০০ টাকা। মঙ্গলার নিজের যা ছিল তা আগেই তিনি স্বামীর হাতে সমর্পিত করেছেন। মায়ের শেষ চিহ্ন বলে এতদিন তিনি গয়নাগুলো হাত ছাড়া করতে চাননি। কিন্তু আজকের ম্লান সন্ধ্যালোকে স্বামীর চিন্তাক্লিষ্ট মুখের দিকে চেয়ে মঙ্গলার বুক ফেটে যাচ্ছিল। তিনি ধীরে ধীরে পাশের কক্ষে উঠে গিয়ে একটা ছোট্ট সুদৃশ্য ক্যাশ বাক্স বের করে আনলেন। স্বামীর পদতলে বাক্সটি রেখে সাধ্বী নারী বললেন, এগুলো ছাড়িয়ে কত টাকা হতে পারে দেখো, কতকটা দায় মুক্ত তো হও, তারপরে নারায়ণের মনে যা আছে তাই হবে। মঙ্গলা, তোমার অনেক গয়না তো নষ্ট করেছি, এ কখানি তোমার মায়ের শেষ চিহ্ন। তুমি গয়নার টাকা দিয়ে একটু নিশ্চিন্ত হতে পারলেই বোধহয় আমার মার আত্মা বেশি তৃপ্ত হবে। তুমি আপত্তি করো না। তোমার ম্লান মুখ দেখে আমি গয়না বাক্সে তুলে রাখবো? ছি। দীননাথ কিছুক্ষণ চুপ করে থাকলেন। আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। জীবনের সকল পরীক্ষা আর বেদনায় এই মহীয়সী নারী তাকে কি সান্ত্বনাই দিয়ে এসেছেন। তারপর কুমুদের কথা উঠল। কুমুদের কয়েকটা সম্বন্ধ উপস্থিত ছিল। দীননাথ কোনোদিনই পণ গ্রহণ করতে ইচ্ছুক নন, কিন্তু কুমুদকে যাই হোক একটা স্থিতি করে দিয়ে যেতে হবে। অনেক কষ্টে প্রাণপাত করে যাকে মানুষ করে তুলেছেন তাকে একটু স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখে যাচ্ছেন, এটা বুঝতে পারলেও জীবনের শেষ দশায় কতকটা আরাম পাবেন। আরও একটা কথা দীননাথের মনে জাগত। দুর্দিনে যদিও কুমুদ আর প্রফুল্লের কোনো আত্মীয়েরই নামগন্ধ পাওয়া যায়নি, কিন্তু কুমুদ যখন ঈশ্বরের কৃপায় মানুষ হয়ে উঠেছে তখন তার আত্মীয় আর পরামর্শদাতার অভাব হবে না। কিন্তু এই সকল আত্মীয় যে তাকে সুপরামর্শই দেবেন এমন আশা করা যায় না। সতীশ অবশ্য অন্যায় সহ্য করতে পারে না, বোধহয় একটু উগ্র প্রকৃতি। তবুও সে এখন সবল সুস্থ কিশোর। সে সাধু, সরল ও কার্যপটু, কিন্তু তার বাল্যের অস্থিরতা এখনো দূর হয়নি। আসলে কুমুদ ও সতীশ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। দীননাথ বুঝতেন এরা কোনোদিন মিলে থাকতে পারবে না। সুতরাং তিনি বেঁচে থাকতে থাকতেই এমন একটা বন্দোবস্ত করে রেখে যেতে চান যাতে ভবিষ্যতে কুমুদ আর সতীশের মধ্যে কোনো গোলযোগ উপস্থিত না হয়। কিন্তু একথা তিনি নিজেই চিন্তা করতেন, মঙ্গলাকে কোনোদিন ভেঙেও বলতেন না। মঙ্গলা কুমুদ আর সতীশের মধ্যে যে কোনো পার্থক্য আছে এটা এক প্রকার ভুলেই গিয়েছিলেন। এই সরল হৃদয়া রমণী ভবিষ্যৎ জীবনে নিজের পুত্র সতীশের কাছ থেকে যতটা আশা করতেন কুমুদের কাছ থেকে তার থেকে কম আশা করতেন না। মঙ্গলা একদিন বললেন,
বীর গ্রামের সম্বন্ধটাই স্থির করো না কেন? তারা তো নিজে থেকেই 3,000 টাকা আর পড়বার খরচটা দিতে চাইছে। এক ঘর জমিদার আমার কুমুদের সহায় হবে। তারা কুমুদকে কত আদর যত্ন করবে। আমার তো এই সম্বন্ধটাই বেশ মনে হয়। আমিও তাই ভাবছি। আমি বিশ্বেশ্বরের কাছে লিখব, দেখি সে কি বলে। একটা কথা আগে বলা হয়নি। কুমুদের পিতার এক বৈমাত্রেয় ভ্রাতা ছিলেন, নাম বিশ্বেশ্বর। তিনি পোস্ট অফিসে সামান্য চাকরি করতেন এবং সস্ত্রীক চিরকাল বিদেশেই থাকতেন। তিনি ইদানিং কুমুদ ও প্রফুল্লের সম্বন্ধে খুব খবর নিতেন। তার যে যৎসামান্য আয় ছিল তাই দিয়ে তিনি কোনো প্রকারে নিজের খরচ চালাতেন। ভাইয়ের পুত্রদের প্রতিপালন করা তার সাধ্যায়ত্ত ছিল না, আর বিশেষ তার নাবালক ভ্রাতুষ্পুত্ররা যে কালক্রমে মহারথী হয়ে উঠতে পারে এ কথা তিনি কোনোদিন স্বপ্নেও মনে করতে পারেননি। ইদানিং তিনি মাঝে মাঝে কলকাতার বাসায় এসে দাদা দীননাথের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং ভ্রাতুষ্পুত্রগুলির সংবাদ নিতেন। দীননাথের কথার উত্তরে মঙ্গলা ভালো মন্দ কিছু বললেন না। তখন দীননাথ আবার বললেন, আমি আরও একটা কথা ভাবছি। বীরগ্রামের সম্বন্ধটা পাকাপাকি করে তাদের কাছ থেকে অগ্রিম 1,000 টাকা নিয়ে দেনাটা মিটিয়ে ফেলি। তারপর ব্যবসা উঠিয়ে দিয়ে গ্রামে ফিরে যাই। ছেলে দুটোকে তো আর ডুবাতে পারি না। তারপর 2-1 বছরের মধ্যে নারায়ণ যদি সুবিধে দেন তবে কুমুদের 1,000 টাকা শোধ করব। এই সময় দরজার কাছে একটা শব্দ শোনা গেল। কুমুদ বেরিয়ে ফিরেছে। স্নেহময়ী মঙ্গলা জুতার শব্দেই তা বুঝেছিলেন। কুমুদ এসে বললে, কাকাবাবু, সতীশ আজ ক্রিকেট খেলতে গিয়ে একটা সাহেবের ছেলেকে ভয়ানক মেরেছে। সে কি রে, সর্বনাশ! কেন? সাহেবের ছেলে অন্যায় করলে বুঝি তাকে আর মারা যায় না? সশব্দে ঘরে প্রবেশ করে সতীশ বললে, তা তাকে মারবার দরকার কি ছিল? শান্তভাবে কুমুদ উত্তর দিল, তোমার এসব জ্ঞান আমি শুনতে চাই না। তুমি যে সরে পড়লে তার কি? কাওয়াট কথাকার। দাঁতে দাঁত ঘষে সতীশ বাইরের ঘরে এসে বসল। কুমুদের চোখ সেই সন্ধ্যার স্বচ্ছ অন্ধকারে একেবারে জ্বলে উঠল। সেটা যে শুধু নিরুপায়ের প্রতিহিংসার জ্বালা তা বেশ বোঝা গেল। সতীশ চঞ্চল আর সরল, মুখে যা আসত বলে ফেলত, আর তার কিছুক্ষণ পরেই তা ভুলেও যেত। সতীশ কিভাবে কথা বলে তারই ব্যাখ্যা কুমুদ অন্তত 3 দিন ধরে করত। তার সবসময়তেই মনে হতো সতীশ তাকে আক্রমণ করে কথা বলে, এবং সেটা শুধু যে সে সতীশের পিতার দ্বারা প্রতিপালিত হচ্ছে তাই মনে করে। পরদিন কন্যা বিমলা এসে মাতার কাছে বললে, মা, বাবা কাল কুমুদের বিয়ের টাকার সম্বন্ধে কি বলেছেন? কেন রে বিমলা? কুমুদ আমার কাছে আজ কত দুঃখ করল। বলল কাকাবাবু আমাকে পর মনে করেন, আমার বিয়ের টাকা নিয়ে তিনি দেনা শোধ করবেন, আবার 2-1 বছর পর তা আমাকে শোধ করবেন। কাকিমার কাছে কাল সন্ধ্যায় বলছিলেন। এই কথা বলে সে আমাকে জিজ্ঞেস করে, মা, সতীশ আর সে কি ভিন্ন নাকি? এমন সময় দীননাথ কক্ষে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? মঙ্গলা সমস্ত কথা খুলে বললেন। পাগল ছেলে আর কি, কাল বুঝি ঘরে আসবার সময় আমাদের কথা শুনেছে। দীননাথ একটু হাসলেন। কয়েকদিনের মধ্যেই বীরগ্রামের সম্বন্ধ পাকাপাকিভাবে স্থির হয়ে গেল। দীননাথ 1,000 টাকা নিয়ে আসলেন এবং কুমুদের ইচ্ছানুসারেই কুমুদের বিয়ে দিবার পর শুভ কার্যটা হবে স্থির হল। কয়েকদিন পরে কলকাতার ব্যবসা তুলে দিয়ে দীননাথ সপরিবারে বাড়িতে আসলেন। এই অগ্রিম টাকা নেওয়ার কথাটা বিশ্বেশ্বরের কাছে অপ্রকাশিত রইল না। তিনি 2-1 জন আত্মীয়ের কাছে এমনও বললেন যে ওরা ছেলে মানুষ,
ওদের টাকাটা এমন করে নেওয়াটা, ইত্যাদি ইত্যাদি। তারপর আরও নিকটতম বন্ধুবান্ধবদের কাছে যা বললেন তা দীননাথ নিজের কানে শোনেননি বলে বিশ্বাস করতে তার প্রবৃত্তি হল না। কিন্তু তিনি শেষমেশ কথাগুলি শুনলেন। কথাগুলি যে একটু পল্লবিত হয়েও আসতে পারে এটাও তার মনে হল। তিনি মর্মাহত হলেন, কিন্তু টাকাটা তখনই শোধ করে রাখবার আর কোনো উপায় ছিল না। তিনি উপযুক্ত সুদে একখানি খত লিখে রাখলেন। একদিন সতীশ, মঙ্গলা এবং বিমলাকে কাছে ডেকে বললেন, সতীশ, কুমুদের কাছ থেকে 1000 টাকা নিয়েছি। যদি মরে যাই, দেখিস আমি যেন ঋণমুক্ত থাকতে পারি। দীননাথের কণ্ঠস্বরে এমন একটা কিছু ছিল যাতে সকলেরই চক্ষু আর্দ্র হয়ে উঠল। মঙ্গলা বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, ছি, এ কথা বলতে নেই। আর কুমুদ কি তোমার পর? সেদিন বাছা তোমার কথা শুনে কত দুঃখই করেছে। গিন্নি, সংসারকে আমিও অমনি ভাবতাম। কালে কালে তুমিও বুঝতে পারবে। দীননাথের এই কথার আর উত্তর চলে না। সতীশ অস্থির চঞ্চল হয়ে উঠল। উত্তর দিল, কেন আপনি ভাবছেন বাবা? আমরা 2 ভাই বেঁচে থাকতে আপনার 1000 টাকা ঋণের জন্য ভাবনা? আপনি সুস্থ থেকে আমাদের আদেশ করুন, আমরা আপনার দুঃখ কষ্ট সবই ঘুচাব। মঙ্গলা সতীশের মাথায় হাত বুলাতে লাগলেন। বিপিন হঠাৎ এসে খবর দিলে, বাবা, আমি টেস্টে প্রথম হয়েছি। দীননাথের আর মঙ্গলার মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিমলা ভাইটিকে কাছে টেনে নিল। কলকাতা থেকে ব্যবসা তুলে দিয়ে আসা পর্যন্তই দীননাথের মুখে আর হাসি দেখা যায় না। চিন্তায় তার স্বাস্থ্য নষ্ট হচ্ছিল। এদিকে ঋণের মাত্রাও বেড়ে চলেছিল। দীননাথের কেবলই মনে হতো তার ছুটি ফুরোচ্ছে, শীঘ্রই হাজির হবার ডাক পড়বে। কিন্তু তার আগে যে ছেলে দুটোকে একটা পথে উঠিয়ে দিয়ে যেতে পারলেন না, এই চিন্তাই তাকে বিশেষভাবে পীড়িত করতে লাগল। সতীশ কিন্তু পিতার অসুস্থতার কারণ বুঝল। সে বললে, বাবা, ছেলে বাপের ঋণ শোধ করে, আপনি কেন বিমর্ষ হচ্ছেন? আপনি চিন্তা ছাড়ুন, আমরা ঋণ সব শোধ করে দেব। আপনি ভাববেন না বাবা? না, কই, কি আর ভাবি? অন্যমনস্কভাবে দীননাথ এই উত্তরই দিতে থাকলেন। সতীশ ইতিমধ্যেই কলকাতায় চলে গেল। বিপিন আগেই গ্রামের স্কুলে এসে ভর্তি হয়েছিল। সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগল। সতীশ ওইদিকে টিউশনি করে নিজের মেসের খরচ চালাতে লাগল। কুমুদ ও প্রফুল্ল ভিন্ন মেসে থাকে। কুমুদ বীরগ্রাম থেকে যে পড়ার খরচ পায় তাতেই 2 ভাইয়ের চলে। সেদিন মাঘী পূর্ণিমা। জ্যোৎস্নায় আকাশ পৃথিবী প্লাবিত হয়ে যাচ্ছে। কয়দিন থেকেই দীননাথের অসুখ অত্যন্ত বেড়েছে। রাত্রি প্রায় 12টার সময় মৃদু কণ্ঠে দীননাথ ডাকলেন, বিপিন। তারপর একটু থেমে বললেন, আমার বুকের মধ্যে কেমন করছে গো, উঠাও আমাকে। মঙ্গলা কাছে এলেন। রোগী তখন চুপ করে ঘরের চালের দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। বিপিন বাবা বাবা বলে ডেকে চলল। 2 বিন্দু অশ্রু গাল বেয়ে গড়িয়ে এলো। উত্তর দেবার শক্তি তখন আর দীননাথের ছিল না। মঙ্গলার চিৎকার শুনে জ্ঞাতিগণ দৌড়ে আসলেন। একটু পরেই তারা গতপ্রাণ দীননাথের দেহ জ্যোৎস্নাপ্লাবিত উন্মুক্ত আকাশের তলে এনে রক্ষা করলেন। শুদ্ধি কার্যাদি সম্পাদনের পরামর্শ চেয়ে সতীশ যখন কুমুদের কাছে পত্র লিখল, তখন কুমুদ উত্তর দিল। বহু জাঁকজমকের সাথে পিতৃকার্য সম্পন্ন করবার ইচ্ছা হওয়ায়
পুত্র এবং পুত্রপ্রতিমগণের পক্ষে স্বাভাবিক, কিন্তু স্বর্গগত আত্মার উদ্দেশ্যে শুধু শ্রদ্ধা অর্পণ করলেও হয়, এবং তাই প্রকৃতপক্ষে শ্রাদ্ধ। সুতরাং তোমরা কতগুলো কর্য ইত্যাদি নিয়ে বাকিটা সম্পন্ন করো। সতীশ চিঠি পড়ে বিপিনকে দেখিয়ে বললে, এই দেখো, কুমুদদার চিঠি দেখো। দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ অ্যাট লাস্ট। এই মার্জিত ভাষায় লেখা আন্তরিকতা শূন্য পত্রখানি পেয়ে সতীশ আন্তরিকভাবে চটে গেল। কোনোভাবে শুদ্ধিকার্যটা সম্পন্ন হল। কুমুদ ও প্রফুল্ল কার্যোপলক্ষে বাড়ি এসেছিল। বিশেষর ছুটি পেল না বলে আসতে পারল না। বাড়ির বন্দোবস্ত কি হবে এবং দুই ভাইয়ের পড়ার খরচ কেমন করে চলবে, এখন তাই বিষম সমস্যা হয়ে দেখা গেল। কুমুদ বললে, কাকিমা ও বিপিন বাড়িতে থাকুন, আমি দেখি যদি মাসে গোটা 5 টাকা দিতে পারি। বীরনগরের ঠিকানায় লিখে দেব। সতীশ কোনো কথা বললে না। কুমুদ উঠে গেলে বিপিনকে ও মাকে বললে, মা, তুমি 1 বছরের জন্য মামার বাড়িতে যাও। কুমুদ দাদার শ্বশুর বাড়ির ওই অনিশ্চিত 5 টাকার অপেক্ষা মামার বাড়ি ঢের ভালো। বিপিন, কালই তুই মাকে নিয়ে যা। তারপর পরীক্ষা দিয়ে যদি বৃত্তি পাস তখন দেখা যাবে। অনেক বিতর্কের পর সতীশের পরামর্শ অনুযায়ী কাজ হবে এই স্থির হল। কারণ একে সতীশকে তর্কে এঁটে ওঠা যায় না, তার উপর এমন জোর দিয়ে বেগের সঙ্গে সে তার কথাগুলি বলে যায় যে তার বিরুদ্ধে বলবারও যেন কিছু থাকে না। বিশেষ সতীশের আত্মাভিমানে আঘাত করে কথা বলতে কেউ সাহস করত না। প্রায় 1 বছর কেটে গেল। বিপিন 10 টাকা বৃত্তি পেয়েছিল এবং একটা 10 টাকার টিউশনিও করত। সতীশ এফএ পাশ করে 2টো টিউশনিতে 25 টাকা পেত। এই টাকাতেই কোনো মতেই দুই ভাইয়ের পড়ার খরচ চলে যেত এবং মাসে এর মধ্যে থেকে 4-5 টাকা করে মার হাত খরচের জন্য সতীশ পাঠিয়ে দিত। ইতিমধ্যে বীরগ্রামের চৌধুরী বাড়িতে কুমুদের বিয়ে মহা সমারোহে সুসম্পন্ন হয়ে গেল। বিশ্বেশ্বর এবার ছুটি পেলেন এবং বাড়িতে এসে তার মুরব্বিয়ানায় সকলকেই সন্ত্রস্ত এবং চমকিত করে তুললেন। তিনি সবসময়তেই বলতেন, কথায় বলে সময় এলেই খুড়া কর্তা, আমারও হয়েছে তাই। এই যে প্রাণপাত করছি, কুমুদ প্রফুল্ল কি তা বুঝবে? কিন্তু বিশ্বেশ্বর যতই প্রাণপাত করুক না কেন, কুমুদ তাকে কোনো কালেই ভালো দেখত না। সতীশ বিয়েতে বাড়িতে এলো না। বিপিন মাকে কোনো মতে নিয়ে এলো। কদিন থেকেই আবার মঙ্গলা দেবী পিত্রালয়ে চলে গেলেন। তার এত সাধের কুমুদের বউ বোধহয় তাকে চিনতেই পারল না। বিশ্বেশ্বরের স্ত্রী যে একমাত্র বর্তমানা দূর সম্পর্কীয়া শাশুড়ি, এ কথা বীরগ্রামের জমিদার দুহিতার বুঝতে অধিক সময় লাগল না। আর কুমুদও ক্রমে তার দুদিনের আশ্রয়ের পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে লাগল। গরিবের ছেলে ধনীর কন্যা বিয়ে করেছে। মেসের বাসায় সে যখন ছাপর খাটের ওপর নেটের মশারি টাঙিয়ে শুত, তখন সে কেবল ঐশ্বর্যেরই স্বপ্ন দেখত। বীরগ্রামের বাসা থেকে শ্যালক নৃপেন্দ্র যখন কুমুদকে বেড়াতে যাবার জন্য মাঝে মাঝে ডাকতে আসত, তখন সে সিঁড়ি দিয়ে এমন সশব্দে নেমে যেত যে পাশের ঘরের নিরীহ পূর্বাঞ্চলের ছেলেটি ঘর বন্ধ থাকলেও ব্যাপারটা বেশ বুঝতে পারত। ফিরে এসে বুকের কাছে ঝালরওয়ালা বালিশটা টেনে নিয়ে ডায়েরির পাতায় কুমুদ লিখত, হ্যাড এ জলি ড্রাইভ উইথ ব্রাদার ইন ল। তারপর অসাবধানতাবশত সেই খাটের ওপর খাতাখানি খোলাই পড়ে থাকত। পরদিন 2-1 ছাত্র যখন কুমুদের ঘরে আসত, তখনও খাতা ঠিক সেইভাবেই পড়ে আছে। কেউ হয়তো বলতো, এ কুমুদ বাবু, আপনি বেশ ভুলে যান বটে, ডায়েরিটা এমন করে খুলে রাখেন। তাই নাকি? ডায়েরি টেনে নিয়ে কুমুদ বলতো, তা এতে তো গোপনীয় কিছুই নেই,
কাল যে নৃপেন বাবুর সঙ্গে বেড়াতে গেছিলাম সেটাই লেখা রয়েছে, এই দেখুন না। বলেই ডায়েরির সেই সর্বাপেক্ষা আবশ্যক স্থানটি সে দেখিয়ে দিত। যেন বিশ্বব্রহ্মাণ্ড ডায়েরির পাতার সেই আবশ্যক স্থানটি দেখবার জন্যই তার দুয়ারে এসে অনেকবার উঁকি ঝুঁকি দিয়ে কৌতূহল জানিয়ে গিয়েছে। তারপর জমে উঠত বীরগ্রামের বাসার গল্প। তবে কুমুদ ছেলে ভালো বলেই বিয়ে পাশটা করল। 2-3বার ডেপুটিগিরির চেষ্টার পর ওকালতিটা পাশ করবার দিকেই তার ঝোঁক গেল। ইতিমধ্যে বসে থেকে আর কি করবে সেই বলে সে একটা মহকুমার স্কুলে হেডমাস্টারই নিল। গ্রামের বাড়িতে কুমুদের নিজের কোনো ঘর দুয়ার ছিল না। বীরগ্রাম থেকে কুমুদের শ্বশুর লিখলেন, বাড়িতে একটা পাকা ঘর তৈরি করে নাও। সুকেশীর বৃত্তির প্রায় 8-9 টাকা জমে আছে। আমরাও কিছু সাহায্য করছি। আমি জীবিত থাকতে কিছু না হলে পরে আর উদ্যোগ হবে না। পাকা ঘর তুলবার আগে পুরনো বাড়িটা ভাগ করে নেওয়া দরকার, এবং এমনভাবে দালান হবে যাতে আর কেউ ভবিষ্যতে অংশ দাবি করতে না পারে। কারণ সমস্ত কাজটাই নতুন বউ সুকেশীর টাকা থেকেই সম্পন্ন হবে। শ্বশুরের পত্র পেয়ে কুমুদ নিতান্তই উৎফুল্ল হয়ে উঠল। সতীশের কাছে বাড়িটা ভাগ করবার প্রস্তাব করে একটা পত্র লিখে ফেলল। সে এমনও জানালো যে সতীশ যদি বাড়ি ভাগ করতে স্বীকৃত না হয় তাকে বাধ্য হয়ে বাড়ি বাটোয়ারা করাতে হবে। সতীশ যথাসময়ে উত্তর দিল, আদালতে আর বাটোয়ারার মোকদ্দমা করতে যাবার দরকার নেই। গ্রীষ্মের ছুটিতে উভয় পক্ষ বাড়িতে থেকে গ্রামের সালিশি দিয়ে ভাগ করলেই চলবে। স্বর্গীয় কর্তাদের আমলে বাড়িটা ঠিক করে ভাগ হয়নি। পৃথক অন্য হবার পর থেকেই যে যার ঘরেই থাকতেন। সে হিসেবে ভিতর বাড়ির চতুর্শালার পশ্চিম ও উত্তরের ঘর কুমুদের পিতার অধিকারেই ছিল। দীননাথ দক্ষিণ ও পূর্বের ঘরেই নিজের কাজ চালাতেন। কুমুদের পিতামাতার মৃত্যুর পরে সংস্কারের অভাবে পশ্চিম ও উত্তরের ঘর দুখানা ক্রমে ক্রমে নষ্ট হতে থাকে। একবার ঝড়ে দুখানি ঘরই ভূষায়ী হয়। তখন দীননাথ কলকাতায়। সে ঘর আর তোলা হয়নি, 2 ভিটাই পড়েছিল। দীননাথ কলকাতা থেকে বাড়ি ফিরে এসে আর্থিক অনটনের জন্য আর ঘর তুলতে পারেননি। কুমুদ মানুষ হয়ে ইচ্ছে করলেই ঘর তুলতে পারবে। প্রতিবেশীরা আর কুমুদের আত্মীয়রা তাই আশা করেছিলেন। কথা মতো গ্রীষ্মের ছুটিতেই সবাই বাড়িতে এলো। বিশ্বেশ্বরের স্বাস্থ্যটা কিছুদিন থেকে কেমন কেমন হয়ে গিয়েছিল, সুতরাং তিনিও 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এলেন। একদিন আহারের পর বাড়ি ভাগের কথা উঠল। তা বাড়ি ভাগ তো নিজেরাই করা যায়, এর জন্য আবার সালিশের প্রয়োজন কি? বাড়ি তো এক প্রকার ভাগ আছেই। সতীশ কথা বললে না। কুমুদ বললে, আপনি কিভাবে ভাগের কথাটা বলতে চান? বিশ্বেশ্বর একবার কাশলেন। তারপর কুমুদের মুখের দিকে দৃষ্টি স্থির করে বললেন, ভিতর বাড়ির চতুর্শালার 4টে ভিটে অর্ধেক তো সতীশদের। পূর্ব আর দক্ষিণ ভিটা তারা ভোগ করে আসছেন, তো তাই তারা নিন। আর বাকি রইল উত্তর আর পশ্চিম। তার যেটা আমাকে দিবে আমি সেটা নিতে প্রস্তুত আছি। বিশেষ তুমি যখন পাকা ঘর তুলবে, যেটা হয় তুমি পছন্দ করে নাও, আমার কোনো আপত্তি নেই। সতীশ বিস্মিত হয়ে উঠল। কাকা বিশ্বেশ্বর যে আজ বড়ই উদার। সে সহসা বলে উঠল, না না, এভাবে লঙ্কা ভাগ চলবে না। সতীশ বহুবার মনে করেছিল যে সব শুনে পরে যা হয় একটা উত্তর করবে, কিন্তু এখন সে আর চুপ করে থাকতে পারল না। তার অস্থির প্রকৃতি অন্যায় সহ্য করতে না পেরে বাধা দেবার জন্য চঞ্চল হয়ে উঠল। তবে কিভাবে ভাগটা হবে? কপালে চোখ তুলে ভ্রু একটু কুঞ্চিত করে বিশ্বেশ্বর বললেন। কুমুদ একটা অসন্তোষের ভাব দেখালো।
সতীশ আস্তে আস্তে বললে, আপনারা উচিত কথাটা বললেই আমার আর কোনো আপত্তি থাকে না। তা অনুচিত কোনটা হলো? যেটা উচিত হবে তুমিই বলে ফেলো না কেন? কুমুদ একটু শ্লেষের সাথে কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেলল। সতীশ তার অপেক্ষা বয়সে কিছু ছোট, তবুও কোনোদিন কুমুদ তার সাথে বাল্যকাল থেকে এ পর্যন্ত তর্কে বা গায়ের জোরে পেরে ওঠে না। এজন্য সতীশের উপরে তার একটা আন্তরিক রুদ্ধ আক্রোশ ছিল। সময়ে সময়ে শ্লেষের সাথে আঘাত দিয়ে সে শোধ নেবার চেষ্টা করত, আজও তাই করল। সতীশ তা বুঝেও কথাটা গায়ে মাখল না, বললে, কাকা তো ইচ্ছে করলেই যা উচিত তা বলতে পারেন। আমি যা বুঝি বাপু তাই বলেছি, আমার সাদা মনে তো কাদা নাই। বিশ্বেশ্বর একটু কুণ্ঠিত ভাবে কথা কটা বলে একবার এদিকে ওদিকে তাকালেন। তা আপনি যা বললেন সেটাই উচিত হবে। কুমুদ সতীশের কথাটা শুনে উত্তেজিত স্বরে বললে, অত শত কেন? তোমার মতলবটা ভেঙে বললেই তো হয়। তুমি যে একটা বাধা দেবে তা আমি জানতাম। একটু জোর দিয়ে কথা বলে সতীশকে সে যেন জানিয়ে দিতে চাইল যে পূর্বের মতো সতীশের সমস্ত অত্যাচার নীরবে সহ্য করবার মতো অবস্থা এখন আর তার নেই। কিসের বাধা দেব কুমুদ্দা? চোখ বিস্ফারিত করে শান্ত স্বরে সতীশ জিজ্ঞেস করল। এই যাতে বাড়িটা ভাগ হতে না পারে। তা কি স্বার্থ আমার? স্বার্থ? তাহলে তো সহজে আমার পাকা বাড়িটা করা হবে না। আর তাতেই বা আমার লাভ কি কুমুদ্দা? নতুবা তুমি এত কথা তুলবে কেন? কুমুদের কথা শেষ হবার আগেই সতীশ উত্তর দিল, দীননাথ মিত্রের বংশে এত লাভ লোকসানের হিসেব কেউ কোনোদিন করেনি কুমুদ্দা। ভ্রুকুঞ্চিত করে গর্বিত কণ্ঠে সতীশ কথাগুলো বলে গেল। কথাটা কুমুদ গায়ে টেনে নিল। তার মনে হলো কুমুদ যে সতীশের পিতার কাছে আশ্রয় পেয়ে মানুষ হয়েছে, সতীশ তারই উল্লেখ করল। হ্যাঁ, তা আমার বেশ জানা আছে। তোমাদের ঋণ আমার যথাসর্বস্ব দিলেও শোধ হবে না, কারণ তোমরা লাভ লোকসানের হিসেবই রাখতে জানো না। কুমুদের এই কথাটার মধ্যে একটা তীক্ষ্ণ হুল ছিল। সে হুলটা সতীশের অন্তরে তীব্রভাবে বিঁধে গেল। সরাহত ব্যাঘ্রের মতো সে উঠে দাঁড়ালো, কর্কশ কণ্ঠে বললি, কুমুদ দাদা, ভুল করছো। দীননাথ মিত্রের বংশ নিজের লাভ লোকসানের হিসেব রাখে না, কিন্তু পরে ঋণ পাই পয়সাটি পর্যন্ত শোধ করে। বিশ্বেশ্বর ক্রমাগত তার কেশ বিরল মস্তকে হাত বুলাচ্ছিল। সতীশ এদিকে বলে যাচ্ছিল। ঠোঁট চেপে অস্পষ্ট স্বরে কুমুদ বললে, সে ঋণ না রাখলেই হয়। সতীশ ফিরে দাঁড়ালো, বললে, অবশ্যই রাখবো না কুমুদ দাদা। সবাই তো আর তোমার মতো বিয়ে করে বড় মানুষ হয় না, আর আত্মসম্মানও হারায় না। এবার সতীশ ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হয়েছিল। তার মুখে আরো কতগুলি কথা এসে দাঁড়িয়েছিল। এমন সময় বিপিন তাকে টেনে মার কাছে নিয়ে গেল। স্বামীর ঋণের কথা নিয়ে ছেলেদের মধ্যে যে এতটা কাণ্ড হয়ে গেল তা মনে করে মঙ্গলা দেবীর চোখে জল এসেছিল। বিপিন ও সতীশ যখন তার কাছে এলো তখন তার গাল দুটি অশ্রুতে প্লাবিত হয়ে আছে। শুনলে মা তোমার কুমুদের কথা? অকৃতজ্ঞ পথের। সতীশের অসংযত কথা শেষ হবার আগেই বিপিন বাধা দিল, বললে, যাই হোক দাদা, কুমুদ্দার দোষ ক্ষমা করো। কেন রে? কুমুদ্দা কি চিরকাল নাবালক থাকবে নাকি? এদিকে সতীশের স্ত্রী আর বিপিনের স্ত্রী কি পরামর্শ করছিল। সংকেত করে তারা মাকে ডাকল। একটু পরেই মা কাঁদতে কাঁদতে ফিরে এলেন, তার হাতে দুটি ক্যাশ বাক্স। বিপিন অগ্রসর হয়ে জিজ্ঞেস করল, কি হলো মা? আমার বৌমায়েরা এই তাদের গয়নাগুলো সব আমাকে দিয়ে দিয়েছে। তাদের ইচ্ছে তোমরা ঋণ মুক্ত হও।
আমি কত বললাম, পাগল মেয়েগুলো কোনো কথাই শুনছে না। আবেগে মাতার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। আজ তার কলকাতার বাসার সেই অতীত দিনের সন্ধ্যাবেলার কথা মনে পড়ল। সেদিনও এমনই করে তিনি তার সব অলংকারগুলো স্বামীর হাতে বের করে দিয়েছিলেন। সতীশ সমস্ত শুনে বললে, তাই হোক মা, আগে পিতার ঋণ মুক্ত হই। বিমলা একটি ছোট ছেলে কোলে করে ছুটে এসে বললে, আমি মেয়ে বলে কি কিছুই করব না নাকি? তার হাতে একটা সবুজ ফিতে দিয়ে বাঁধা এক ছড়া হার আর 2 গাছি অনন্ত। সেগুলো ছেলের হাতে দিয়ে বিমলা বললে, দিয়ে আয় তো বাবা তোর ছোট মামার কাছে। উপস্থিত সকলেরই চোখ অশ্রুপ্লাবিত হয়ে উঠল। এই দুঃখের করুণ প্রবাহের মধ্যেও কি যেন একটা নির্মল তৃপ্তির আনন্দধারা বইছিল। পরদিন সালিশি এসে অর্ধেক করে বাড়ি ও অন্যান্য সম্পত্তি ভাগ করে দিয়ে গেলেন। সতীশ সকলকে নিয়ে রাত্রের গাড়িতেই কলকাতায় রওনা হলো। একদিন বিশ্বেশ্বর ও কুমুদ আহারের পরে বাইরের ঘরে বসে কয়লার অসম্ভব দরের কথা নিয়ে আলোচনা করছিলেন। বাইরে জ্যৈষ্ঠের রৌদ্র তখন অত্যন্ত প্রখর। ঘরের দাওয়ায় একটা প্রকাণ্ড কালো কুকুর শুয়ে হাঁপাচ্ছিল। এমন সময়ে ঝড়ের বেগে সতীশ ঘরের মধ্যে প্রবেশ করল। বিশ্বেশ্বর তাকে দেখে সন্ত্রস্ত হয়ে উঠলেন। মোটা গায়ের চাদরটার ভেতর থেকে 2টো তোড়া বের করে সতীশ কুমুদের সামনে রাখল। তীব্র কণ্ঠে বললে, কুমুদদা, এই তোমার 1000 টাকা, আর 100 টাকা হিসেবে এই তার 4 বছর 3 মাসের সুদ। কাকা, আপনি সাক্ষী থাকলেন, দীননাথ মিত্রের বংশ ঋণ পরিশোধ করল। কেউ কোনো কথা বলবার আগেই আবার ঝড়ের বেগে সতীশ ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর্যন্ত কুমুদকে ঘরের মধ্যে পায়চারি করতে আর বিশ্বেশ্বরকে তার কেশ বিরল মাথায় হাত বোলাতে দেখা গেল। এখানেই শেষ হলো আজকের গল্প। গল্প পাঠে আমি রিয়া। আমাদের উপস্থাপনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের গল্প যেমন আপনারা শুনতে পান গল্প একান্তের ইউটিউব চ্যানেলে, তেমনি আমার জীবনের গল্প শুনতে পারেন গল্প একান্তের রিয়া নামের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইলে। ভালো লাগলে ফলো করে রাখতে পারেন। খুব শিগগির ফিরছি নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প একান্তে।